ওকে, তাহলে আমাদের লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে a fluid flow can be described in one of two ways. One is the Eulerian method, another is the Lagrangian method. Eulerian method কে আমরা আমাদের মানে ফ্যামিলিয়ার কনসেপ্টে বলতে পারি যে এটা একটা কন্ট্রোল ভলিউম অ্যাপ্রোচ, আর Lagrangian অ্যাপ্রোচ কে আমরা আমাদের কনভেনশনাল এতে বলতে পারি যে সিস্টেম অ্যাপ্রোচ। আচ্ছা, মেইন এটা কি, মানে মেইন ফিচারটা কি? Eulerian অ্যাপ্রোচে we keep uh, we keep focused on a fixed space, and observe as the fluid comes into that fixed space and goes out of that fixed space. এইটা তাহলে a fixed volume in space. তাহলে Eulerian অ্যাপ্রোচ হলো গিয়ে ভলিউমটা ফিক্সড, যেটাকে আমরা বলি কন্ট্রোল ভলিউম। ভলিউমটা ফিক্সড বাট মাস ক্যান চেঞ্জ। যদি ইনলেট মাসের চেয়ে এক্সিট মাস বেশি হয় তাহলে মাস কমে যাবে, আর যদি ভাইস ভার্সা হয় তাহলে মাস বেড়ে যাবে। তাহলে ভলিউম মাস ক্যান চেঞ্জ বাট ভলিউম ক্যানট চেঞ্জ। ভলিউম ইজ ফিক্সড ইন স্পেস। অন দি আদার হ্যান্ড Lagrangian মেথড আমরা বলেছিলাম যে এটা হলো সিস্টেম অ্যাপ্রোচ। তাহলে একটা সিস্টেম ফিক্সড মাস, as this mass moves along the space due to change in pressure, change in density, change in temperature, the mass parcel বলেছিলাম তাই না? mass parcel মানে a volume of a mass of fluid, it can মানে a fixed mass parcel মানে হলো fixed mass, a mass parcel can expand or contract, can expand or contract, can expand or contract, but the mass remain fixed. এটা হলো গিয়ে মানে অবজারভেশন Lagrangian approach বা সিস্টেম অ্যাপ্রোচ। In fluid dynamics we usually use control volume approach, but আরেকটা কথা বলেছিলাম যে in whichever method we describe our fluid flow, the we can almost always convert or re-describe our results using another system. Once মানে আমরা যখন একবার Eulerian approach কোনো একটা ফর্মুলা ডিরাইভ করব, we can easily convert that formula for a system. Whenever we derive some formula or expression for a control volume, we can readily convert that formula or expression into its equivalent system approach. তাহলে এটা কিভাবে করা যায়? এটা করা হলো কি by using Reynolds transport theorem. Reynolds transport theorem. This is the formula for Reynolds transport theorem. The Reynolds transport theorem কি বলতেছে যে if we know the change of a property in a system, then we can express that change in terms of the control volume by this formula. Control volume plus control surface and something, এখানে যেটা এখানে লেখা আছে। তাহলে এখানে n হলো গিয়ে সিস্টেমের যে কোনো একটা প্রপার্টি, কিন্তু এই প্রপার্টিটা হলো গিয়ে এক্সটেন্সিভ প্রপার্টি। n হলো গিয়ে সিস্টেমের একটা প্রপার্টি, এক্সটেন্সিভ প্রপার্টি, দ্যাট ইজ পুরো সিস্টেমে এই প্রপার্টিটা প্রিভেইলিং, পুরো সিস্টেম ধরে হলো এই প্রপার্টিটা। অন দি আদার হ্যান্ড আমরা যদি এটা হলো টোটাল প্রপার্টি বা এক্সটেন্সিভ প্রপার্টি, আমরা এই প্রপার্টিকে যদি এই সিস্টেমের মাস দিয়ে ভাগ দেই, মানে এই প্রপার্টিটা যদি পার ইউনিট মাসে বের করি, তাহলে পার ইউনিট মাসে ওই প্রপার্টিটাকে বলা হয়, পার ইউনিট মাসের প্রপার্টিকে বলা হয় স্পেসিফিক প্রপার্টি বা মোর ইন্টেন্সিভ প্রপার্টি। ইন্টেন্সিভ প্রপার্টি।
তাহলে আমরা n এর করেসপন্ডিং ওই ইন্টেন্সিভ প্রপার্টিটা যদি বলি ফাই, ওই n এর করেসপন্ডিং ইন্টেন্সিভ প্রপার্টিটা যদি হয় ফাই, তাহলে the n can be readily expressed by, যদি n এর করেসপন্ডিং সেই ইন্টেন্সিভ প্রপার্টিটা হয় ফাই, তাহলে n can be readily converted into its equivalent control volume notation using this Reynolds transport theorem. এটা আচ্ছা, হয়তোবা সেদিন তোমাদের একজন কোশ্চেন করছিল যে এটা আসলে একটু মানে বুঝে নেই, আরেকবার বলতে বলছিল, আমি এই জন্য আরেকবার বললাম। হয়তোবা এর পরেও তোমাদের কাছে জিনিসটা এখনো ক্লিয়ার হয় নাই, হ্যাঁ, কিন্তু এই নেক্সট যে থিওরেমটা আমরা ডেরাইভ করব প্রথমে, তখন এই জিনিসটা মোটামুটি তোমরা বুঝতে পারবা, হ্যাঁ, তখনই বুঝতে পারবা। তারপর আমি এখানে আরেকবার আবার ওই আগের দিনের এটা আরেকবার রিপিট করি। যেমন ধরো কোন একটা সিস্টেমের প্রপার্টি তুমি মাস, হ্যাঁ, কোন একটা সিস্টেমের প্রপার্টি n ইকুয়ালস টু মাস, কোন একটা সিস্টেমের প্রপার্টি তুমি পেলা মাস, মাস নিয়ে ডিল করতেছো, তাহলে এটা বের করলা এতে ল্যাগ্রাঞ্জিয়ান সিস্টেমে। এতে অয়েলারিয়ান সিস্টেমে কি হবে, মানে কন্ট্রোল ভলিউম সিস্টেমে প্রথমে তুমি এই n সিস বাই মাস, মানে মাস বাই মাস, হ্যাঁ, তাহলে সরি ফাই কত হবে, n সিস বাই m, that is m by m equals to 1, that is phi equals to 1। তাহলে phi equals to 1 হলে ওই সিস্টেমের এটা কি হবে, কন্ট্রোল ভলিউম রো 1, হ্যাঁ, dv প্লাস cs রো phi হলো 1 v dA, হ্যাঁ। তাহলে ওই সিস্টেমে মানে তুমি একটা সিস্টেমের মাসের কিছু একটা বের করলা। আরেকটু ক্লিয়ার করে বলি, যেমন ধরো তুমি ওই সিস্টেমের ল্যাগ্রাঞ্জিয়ান অ্যাপ্রোচ ইউজ করে ওই সিস্টেমের এমটা বের করলা, হ্যাঁ, এম সিস, এটা বললা যে তুমি জিরো, যে চেঞ্জ ইন দ্য এন্টায়ার সিস্টেম ইজ জিরো, মানে ওই সিস্টেমের মাসটা চেঞ্জ হতে পারে না, তাই না? the system should be of fixed mass, তাহলে সিস্টেমের মাসটা চেঞ্জ হতে পারবে না। তাহলে এই যে মাস যদি চেঞ্জ না হয়, এই জিনিসটাকে আমি যদি ইয়েতে কন্ট্রোল ভলিউম অ্যাপ্রোচ দিয়ে করতে চাই, তাহলে এইটার করেসপন্ডিং এটা হবে ইকুয়ালস টু 0। তাহলে আমি কি করলাম, আমি সিস্টেম অ্যাপ্রোচের একটা জিনিসকে আমি কন্ট্রোল ভলিউম অ্যাপ্রোচে এক্সপ্রেস করলাম। This is our continuity equation in system approach. This is our continuity equation in control volume approach. ঠিক আছে? আচ্ছা, ঠিক নাই হয়তোবা, আমরা আবার দেখবো, বারবার দেখলে ঠিক হয়ে যাবে। একইভাবে কোন একটা সিস্টেমের মোমেন্টাম হলো mv, হ্যাঁ, mv, এটা হলো সিস্টেমের টোটাল মোমেন্টাম, হ্যাঁ, টোটাল মোমেন্টাম mv। আমরা করতেছি এটা ফাইটা যদি বের করি, তাহলে এটা বাই am, দ্যাট ইজ v। তাহলে মোমেন্টামের জন্য ফাইটা হলো v, হ্যাঁ। আমরা যদি এখন নিউটনের ফর্মুলা লিখি, নিউটনের ফর্মুলা f ইকুয়ালস টু হলো গিয়ে m dv আর কি, হ্যাঁ, বা dmv, আচ্ছা m d e দিই, m আর চেঞ্জ ইন মোমেন্টাম, হ্যাঁ, dmv, এই জিনিসটা। তাহলে আমরা এই এই সিস্টেম অ্যাপ্রোচে লিখতে পারি, এটা সিস্টেম অ্যাপ্রোচে চলে গেল, হ্যাঁ, d বাই dt mv সিস্টেম অ্যাপ্রোচে। তাহলে এটা অ্যাপ্রোচে কি হবে, কন্ট্রোল ভলিউম অ্যাপ্রোচে, তাহলে কন্ট্রোল ভলিউম অ্যাপ্রোচে হবে f থাকবে ইকুয়ালস টু, এটা কি হয়ে গেল, এটা হলো শুধু v, হ্যাঁ, শুধু v। তাহলে এই cv রো v d ভলিউম প্লাস cs রো, এটা v, আরেকটা v d, এই ভিটা কিন্তু ফাই, এই ভিটা হলো ফাই, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা এই মোমেন্টাম ইকুয়েশন, দ্যাট ইজ মানে নিউটন সেকেন্ড ল, আর আমরা যেটা বলতেছি কনজারভেশন মোমেন্টাম, এইভাবে এই করা যেতে পারে। তাহলে আমরা দেখবো, তোমরা মানে এই যে কোনো জিনিস বারবার দেখলে আসলে একসময় হঠাৎ করে মাথায় ঢুকে যায়। এরপরে আমরা দেখতে চলে অ্যাক্সেলারেশন অফ এ
ফ্লুইড পার্টিকেল। একটা ফ্লুইড পার্টিকেলের ভেলোসিটি ভেক্টর ভি যদি তোমার এক্স ওয়াই জেড এবং টি এই চারটা এর ফাংশন হয়, তাহলে আমরা অ্যাক্সেলারেশনটা বের করতে পারি এইভাবে যে a ইকুয়ালস টু ডিভি বাই ডিটি, তাই না? a ইকুয়ালস টু ডিভি বাই ডিটি। এখানে ক্যাপিটাল ডি ইউজ করা হলো এই কারণে, এমনিতে এ কি, ধরো কোন একটা পার্টিকুলার ভেলোসিটি যদি হয় ভি, তাহলে a ইকুয়ালস টু কি ডিভি বাই ডিটি, তাই না? এটা তো নর্মালি আমরা জানি যে কোন একটা জিনিসের ভেলোসিটি যদি হয় ভি, ভেলোসিটি ইকুয়ালস টু ভি, তাহলে অ্যাক্সেলারেশন হয় ডিভি বাই ডিটি। হ্যাঁ, মানে এভাবে আমরা লিখি ডিভি বাই ডিটি। তো এখানে ক্যাপিটাল ডি বাই ডিটি লেখার উদ্দেশ্যটা হলো গিয়ে মানে বোঝানো যে এটা আসলে এই যে মানে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের একটা মানে ভ্যারিয়েবল, মানে ভি ডিপেন্ডস নট অনলি অন টি, ভি ডিপেন্ডস মানে চেঞ্জ অফ ভি ডিপেন্ডস নট অনলি অন টি, but change of v also depends on the value of x, y, and z. Yeah, that is, the velocity changes both in terms of with respect to time and with respect to its position. Yeah, position that is called spatial. Yeah, spatial change. মানে স্পেস ওরিয়েন্টেড চেঞ্জ, এক্স ওয়াই জেড স্পেস ওরিয়েন্টেড চেঞ্জ, স্পেশাল চেঞ্জ। আর টাইমের রেসপেক্টে চেঞ্জটাকে বলা হয় টেম্পোরাল চেঞ্জ। হ্যাঁ, টাইম রিলেটেড চেঞ্জ, টেম্পোরাল চেঞ্জ। এই জন্য ক্যাপিটাল টি বাই ক্যাপিটাল মানে ক্যাপিটাল ডি আর কি, ক্যাপিটাল ডি বাই ডিটি ইউজ করা হলো। তাহলে এটা তোমরা এই জিনিসটা জানো, এটা জানার কথা আর কি। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং প্রত্যাশ এটা জানার কথা। এটা হলো চেইন রুল, তাই না? আমরা টি এর রেসপেক্টে করতেছি, we are taking the derivative of v with respect to t, but v is not a v is not only dependent on t, but v is also dependent on x, y, z. তাহলে সেই ক্ষেত্রে ডেরিভেটিভটা কিভাবে বের করতে হয় তোমরা বোধহয় জানো, এটাকে বলা হয় চেইন রুল, তাই না? চেইন রুল, যে we are taking the gradient of v বা change of v with respect to t, but v is a multivariate variable, that is মানে v depends on multiple independent variable other than t, it also depends on x, y, and z. So আমরা করলাম কি, যে v কে dv by dt, তাহলে dv by dt ঠিক আছে, dx by dt না, এটা না, হ্যাঁ, তা dv by dt ঠিক আছে। এরপর আমরা করলাম কি dv by dx, dv by dy, and dv by dz। হ্যাঁ, dv by dx, dv by dy এবং dv by dz। এখানে তো তোমরা দেখতেছো আমরা u v w লিখছি, যেহেতু পার্শিয়াল ডেরিভেটিভ, সো ওই মানে v এর যে কম্পোনেন্ট u, এই x এর রেসপেক্টে u টাই চেঞ্জ হবে, আর বাকি দুটো হলো পারপেন্ডিকুলার, সো 0। v y এর রেসপেক্টে v টাই চেঞ্জ হবে, অন্য দুটো হলো 0। আর z এর রেসপেক্টে w টাই চেঞ্জ হবে। হ্যাঁ, অন্য মানে তোমার এই ডেল u বাই ডেল z, ডেল v বাই ডেল z এটা 0 হবে। হ্যাঁ, আবার তোমার ডেল u তো ডেল v বাই ডেল x, ডেল w বাই ডেল x এগুলো 0 হবে। হ্যাঁ, মানে দ্যাট ইজ আমরা ধরে নিচ্ছি যে এক্স এর মানে এক্স এর দিকে যে ভেলোসিটিটা u, এটা কোনোভাবেই y এবং z এর উপর ডিপেন্ডেন্ট না। আবার z এর দিকে যে ভেলোসিটি কম্পোনেন্ট v, এটা কোনোভাবে x এবং z এর উপর ডিপেন্ডেন্ট না। সিমিলারলি কম্পোনেন্ট w, এটা কোনোভাবেই x এবং y এর উপর ডিপেন্ডেন্ট না। সো মানে দেয়ার চেঞ্জেস আর 0। সো আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, তাহলে ডেল ভি বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ভি বাই ডেল জেড, ডেল বাই ডেল জেড। তাহলে কিন্তু আমরা তো আসলে এখানে নিচ্ছি ডিভি বাই ডিটি, তাহলে এই
এখানে কি হবে ওই ডেল এক্স বাই মানে এই যে এক্সটাকে যেহেতু আমি এক্স এর রেসপেক্টে নিচ্ছি সো এক্সটাকে টি এর রেসপেক্টে করতে হবে, আবার ওয়াইটাকে টি এর রেসপেক্টে করতে হবে, জেডটাকে টি এর রেসপেক্টে করতে হবে। এটা এটা হলো চেইন রুল, মানে চেইন রুলের ম্যাথমেটিক্স, জাস্ট ম্যাথমেটিক্স। হ্যাঁ, আচ্ছা এখন এটা এটা কি মানে এক্স এর দিকে চেঞ্জ কি আমরা বলতে পারি ইউ ভেলোসিটি, ওয়াই এর দিকে টাইমের রেসপেক্টে যে পজিশনাল চেঞ্জ সেটাকে আমরা ভি বলতে পারি, আর জেড এর দিকে যে পজিশনাল চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম সেটাকে আমরা ডাব্লিউ বলতে পারি। সো ইট বিকামস acceleration becomes partial partial v মানে partial v by partial t, আর u partial u by partial x, v partial v by partial u y, এবং w partial w by partial z। এটা হলো ফাইনাল এক্সপ্রেশন অফ a। That is a depends not only on t but also depends on x, y and z, and also depends on the existing component along the x, y and z। এখানে একটা ডিস্টিংশন তোমরা দেখতে পাও কিনা, যে একটা সলিড অবজেক্ট, একটা সলিড অবজেক্ট, হ্যাঁ একটা সলিড অবজেক্ট এদিকে মুভ করতেছে, হঠাৎ করে এর যে মানে এর যদি কোনো অ্যাক্সেলারেশন হয়, একটা অ্যাক্সেলারেশন হয়, তাহলে এর প্রতিটা পয়েন্টের অ্যাক্সেলারেশন কি হবে, সেম হবে। হ্যাঁ, প্রতিটা পয়েন্টের অ্যাক্সেলারেশন সেম হবে। এই সলিড এই পুরো যে জিনিসটা দিয়ে সলিড জিনিসটা তৈরি, এই পুরো বডির অ্যাক্সেলারেশন সেম হবে। হ্যাঁ, মানে নো চেঞ্জ, এই পয়েন্ট ধরো, 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 তাহলে এই ভেলোসিটি, এটার যদি ভেলোসিটি যদি ভি হয়, গাড়িটার ভেলোসিটি যদি ভি হয়, তাহলে অ্যাক্সেলারেশন হবে ডিভি বাই ডিটি, এবং এই অ্যাক্সেলারেশনটা পুরো গাড়ির প্রতিটা পয়েন্টের জন্য সেম। হ্যাঁ, এবং ইট ডিপেন্ডস অনলি অন টি। হ্যাঁ, ইট ডিপেন্ডস অনলি অন টি। অন দি আদার হ্যান্ড, এটা যদি গাড়ি না হয়ে ধরো একটা এরকম একটা ফ্লুইড পার্সেল মানে বাতাস, হ্যাঁ বাতাস বা ধোঁয়া, ধরো সে ধরো এটা স্মোকিং এর মানে কেউ একজন স্মোক করতেছে, হ্যাঁ স্মোকের ধোঁয়া, ধোঁয়া স্মোক, স্মোক, হ্যাঁ স্মোক, তাহলে এইটার অ্যাক্সেলারেশন মানে এই যে স্মোকের ধরো যে কোনো দিকে অ্যাক্সেলারেশনটা হবে হলো গিয়ে এর এই ধরো এই যে এই পার্টিকেলটা অ্যাক্সেলারেশনটা হবে হলো গিয়ে টাইমের রেসপেক্টে চেঞ্জ অফ ভেলোসিটি, প্লাস এটার যে ইউ কম্পোনেন্ট অফ ভেলোসিটি মানে এক্স এর কম্পোনেন্ট, প্লাস ভি কম্পোনেন্ট ভেলোসিটি, ডাব্লিউ কম্পোনেন্ট ভেলোসিটি, প্লাস এইটা এক্স এর রেসপেক্টে কিভাবে চেঞ্জ হচ্ছে, ওয়াই এর রেসপেক্টে ভি কিভাবে চেঞ্জ হচ্ছে, জেড এর রেসপেক্টে ডাব্লিউ কিভাবে চেঞ্জ হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে এইটার অ্যাক্সেলারেশনটা হবে এই পার্টিকেলটা। হ্যাঁ, আবার এই পার্টিকেলটার অ্যাক্সেলারেশনটা অন্যরকম হবে, এইটার অ্যাক্সেলারেশনটা অন্যরকম হবে, এইটার অ্যাক্সেলারেশনটা অন্যরকম হবে, এটা হয়তো এদিকে চলে গেছে, এটা এদিকে চলে আসবে, ওটা ওদিকে চলে যাবে, এরকম হবে। এটা হলো মানে তোমরা সিগারেটের ধোঁয়া যদি চিন্তা করো দেখবা যে এরকমই যায়। হ্যাঁ, এরকমই যায়। দ্যাট ইজ ফ্লুইড পার্সেলের অ্যাক্সেলারেশন not only depends on time rate of change, মানে not only depends on the temporal change but also depends on the spatial change। একটু আগে যেটা বললাম স্পেশাল চেঞ্জ, স্পেশাল চেঞ্জ। হ্যাঁ, এজন্য এটা একটা কারণ যে মানে ফ্লুইড ডাইনামিক্স আর সলিড ডাইনামিক্স আলাদা। হ্যাঁ, সলিড মেকানিক্স আলাদা, ফ্লুইড মেকানিক্স আলাদা। যে ফ্লুইড মেকানিক্স আসলে এক্সেলারেশনটাই চেঞ্জ হয়ে যায়। এই জন্য আমরা এই ফ্লুইডের অ্যাক্সেলারেশনকে দুটো কম্পোনেন্টে ভাগ করি। একটা হলো এই যে এটা, যেটাকে আমরা বলি হলো গিয়ে মানে লোকাল অ্যাক্সেলারেশন, এটাকে বলা হয় লোকাল অ্যাক্সেলারেশন বা টেম্পোরাল অ্যাক্সেলারেশন। আর আরেকটা হলো এইটা, মানে এই যে এই জিনিসটা, এই জিনিসটা এটাকে বলা হয় কনভেক্টিভ অ্যাক্সেলারেশন। এটাকে বলা হয়
কনভেক্টিভ অ্যাক্সেলারেশন, আর এটাকে বলা হয় লোকাল অ্যাক্সেলারেশন। ঠিক আছে, তাহলে লোকাল অ্যাক্সেলারেশন আর কনভেক্টিভ অ্যাক্সেলারেশন। কনভেক্টিভ অ্যাক্সেলারেশনকে আমরা এভাবে শর্ট হ্যান্ডে লিখতে পারি, শর্ট হ্যান্ড ফর্মে, হ্যাঁ শর্ট হ্যান্ড ফর্মে লিখতে পারি। তাহলে এই ফ্লুইডস অ্যাক্সেলারেশন ইজ টোটাল অ্যাক্সেলারেশন is given by this. A fluid's acceleration consists of local acceleration, মানে temporal acceleration, and then convective acceleration বা spatial acceleration. এই যে এখানে এই যে ক্যাপিটাল ডি, তাহলে ক্যাপিটাল ডি বাই টি ইজ ডিফারেন্ট। হ্যাঁ, ক্যাপিটাল ডি বাই ডি টি, এই অপারেটরটা ইজ নট ইকুইভ্যালেন্ট টু ডি বাই ডিটি। হ্যাঁ, ডি বাই ডিটি এটা নট ইকুয়াল। হ্যাঁ, ডি বাই ডিটি নট ইকুয়াল। এই যে এইটা যে ক্যাপিটাল ডি বাই ডিটি, এটাকে আমরা বলি হলো গিয়ে সাবস্টেন্সিয়াল ডেরিভেটিভ বা টোটাল ডেরিভেটিভ। হ্যাঁ, এই বেশি কমন নাম হলো গিয়ে সাবস্টেন্সিয়াল ডেরিভেটিভ অথবা টোটাল ডেরিভেটিভ। কোনো কোনো জায়গায় ম্যাটেরিয়ালও বলা হয়, পার্টিকেল ডেরিভেটিভও বলা হয়। বাট আমরা আমরা আমাদের আমাদের আমরা বলবো, আমি হয়তো তোমাদের যখন বলবো হয়তো আমি বলবো সাবস্টেন্সিয়াল অথবা টোটাল ডেরিভেটিভ। হ্যাঁ, মোস্ট প্রবাবলি আমি সাবস্টেন্সিয়ালটাই বলবো। সো একটা এই নামটা মনে রাখলেই হবে। হ্যাঁ, যে ডি বাই ডিটি ইজ কল্ড সাবস্টেন্সিয়াল ডেরিভেটিভ। হ্যাঁ, সাবস্টেন্সিয়াল ডেরিভেটিভ। এইগুলো আমি দিলাম যে অন্যান্য বইতে কোথাও ম্যাটেরিয়াল ডেরিভেটিভ আছে, কোথাও পার্টিকেল ডেরিভেটিভ আছে, হ্যাঁ, কোথাও টোটাল ডেরিভেটিভ আছে, বাট সব বইতে মোটামুটি এটাকে সাবস্টেন্সিয়াল ডেরিভেটিভ বলা হয়, সাবস্টেন্সিয়াল ডেরিভেটিভ বলা হয়। তাহলে এই সাবস্টেন্সিয়াল ডেরিভেটিভ can be obtained not only for velocity, which is the acceleration. Substantial derivative can also be obtained for other parameters like pressure, density, temperature. হ্যাঁ, এগুলোর জন্য ই করা যেতে পারে। তাহলে আমরা সাবস্টেন্সিয়াল ডেরিভেটিভ এই যে ডি বাই ক্যাপিটাল ডি বাই ক্যাপিটাল ডিটি কে এভাবে এক্সপ্রেস করতে পারি। হ্যাঁ, এভাবে এক্সপ্রেস করতে পারি। দ্যাট ইজ ক্যাপিটাল ডি বাই ডিটি, এই অপারেটরটা ইকুয়ালস টু হলো গিয়ে, মানে এটা এই অপারেটর, মানে ধরো কিছু কোনো কিছু যদি উপরে অপারেট করে তাহলে এটা হলো পার্শিয়াল টি প্লাস হলো গিয়ে এই যে এটা স্পেশাল, যেটার উপর অপারেট করবে। আর ধরো এটা ফাই, তাহলে ফাই, এটা ফাই, হ্যাঁ, ফাইয়ের উপর অপারেট করবে, তাহলে এটা হলো পার্শিয়াল অপারেটর। এই সাবস্টেন্সিয়াল ডেরিভেটিভ ক্যান বি অপারেটেড অন প্রেসার, টেম্পারেচার, ডেন্সিটি and other properties as well. When it operates on velocity, it becomes the total acceleration of a, it represents the acceleration of a fluid particle. As you can see on the right hand side, particle derivative is another thing, another transformation which can be used to convert the Eulerian property into Lagrangian property or vice versa. ঠিক আছে, এটা একটা জিনিস যে এই যে ডি বাই ডিটি এ বোঝাচ্ছে হলো এই Lagrangian ডেরিভেটিভ, দ্যাট ইজ যে পার্টিকেল ডেরিভেটিভ। হ্যাঁ, ডি বাই ডিটি হলো পার্টিকেল ডেরিভেটিভ বোঝায়। আর এই পার্টিকেল ডেরিভেটিভের আসলে দুটো কম্পোনেন্ট আছে, একটা হলো টেম্পোরাল কম্পোনেন্ট, একটা হলো গিয়ে স্পেশাল কম্পোনেন্ট। হ্যাঁ, টেম্পোরাল কম্পোনেন্ট, স্পেশাল কম্পোনেন্ট, তাহলে দুটো আলাদা করে অয়েলারিয়ান ডেরিভেটিভ এইভাবে বের করা যেতে পারে। হ্যাঁ, তাহলে মোটামুটি আমাদের ফ্লুইডের আচ্ছা, এটাও বোধহয় তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম যে ফ্লুইড ফোর্সেস মিনস ড্র্যাগ ফোর্স, লিফট ফোর্স। হ্যাঁ, ড্র্যাগ ফোর্স হলো গিয়ে ফ্লুইড ফোর্স, ড্র্যাগ ফোর্স ইজ দ্যাট ফোর্স which always acts on the opposite direction of the object movement. Drag force is that force which always acts in the or to the opposite direction of the object's movement.
একটা অবজেক্ট যেদিকে মুভ করবে তার অপোজিট ডিরেকশনে যে ফোর্সটা মানে রেজিস্টিং ফোর্স, হ্যাঁ রেজিস্টিং ফোর্স, ড্র্যাগ ফোর্স ইজ দ্য রেজিস্টিং ফোর্স বা অপোজিং ফোর্স, রেজিস্টিং ফোর্স আর অপোজিং ফোর্স, এটা ড্র্যাগ ফোর্স। আর লিফট ফোর্স হলো গিয়ে যে লিফট ফোর্স ইজ এ ফোর্স হুইচ অ্যাক্টস ইন দ্য নর্মাল ডিরেকশন অফ দি অবজেক্ট মুভমেন্ট। একটা অবজেক্ট যেদিকে যাবে, ধরো the object is moving from right to left or left to right, মানে যেদিকে যায় তার নর্মাল ডিরেকশনে যে ফোর্সটা কাজ করবে সেটাকে বলা হয় লিফট ফোর্স। আচ্ছা, এখন নর্মাল ডিরেকশন দুটো, হ্যাঁ নর্মাল ডিরেকশন দুটো, একটা এইটা, একটা উপরেরটা। তা সাধারণত এই নিচের দিকে যেটা কাজ করে গ্রাউন্ডের দিকে সেটাকে আমরা বলি হলো গিয়ে ওয়েট ফোর্স, হ্যাঁ ওয়েট ফোর্স। তাহলে লিফট ফোর্স ইজ দ্য ফোর্স হুইচ অ্যাক্টস in the normal direction of the object movement and in the opposite direction of an object's weight. হ্যাঁ, অবজেক্টের ওয়েট যেদিকে থাকবে তার অপোজিট ডিরেকশনে কাজ করবে, এবং একটা অবজেক্ট যেদিকে মুভ করবে তার নর্মাল ডিরেকশনে কাজ করবে, এটা হলো লিফট ফোর্স। তাহলে যখনই একটা অবজেক্ট সাধারণত ফ্লুইডে মুভ করে তখন অবজেক্ট is subject to these types of forces, drag force and lift force. There are several types of drag forces, there are several types of lift forces, lift forces. তাহলে এই যে একটা গাড়িটা যখন মুভ করবে গাড়িটা যখন মুভ করবে ধরো গাড়িটা মুভ করতেছে, এই যে জায়গায় দেওয়া আছে যে রাইট টু লেফট, তাহলে it will certainly face certainly experience drag experience করবে। আর কি এক্সপেরিয়েন্স করবে? লিফট এক্সপেরিয়েন্স করবে। তো সাধারণত এরকম মানে এরকম এই যে ফ্ল্যাট না তো বলবো, কি বলবো, মানে ব্লান্ট বডি যেগুলো, হ্যাঁ ব্লান্ট বডি বলতে বোঝায় অবজেক্ট যেদিকে মুভ করে, তার নর্মাল ডিরেকশনে যদি অবজেক্টটা ফ্যাট হয়, হ্যাঁ ফ্যাট বডি যদি আমরা বলি, ফ্যাট বডি, হ্যাঁ মোটা, মানে অবজেক্টটা যেদিকে মুভ করতেছে তার নর্মাল ডিরেকশনে যদি বডিটা ফ্যাট হয়, মোটা হয়, তাহলে লিফট ফোর্সটা মিনিমাম হয়। মানে লিফট ফোর্স তেমন একটা থাকে না, মানে সেই অবজেক্টটাকে তুলে নিয়ে যেতে পারে না ওই ওয়েটের এগেইনস্টে। লিফট ফোর্স তো ওয়েটের এগেইনস্টে কাজ করে, তুলে নিয়ে যেতে পারে না। এই জন্য গাড়িতে আসলে লিফট ফোর্সটা তেমন ডমিনেন্ট না, কিন্তু এটা যদি ভি হয় তাহলে ড্র্যাগ ফোর্সটা ইজ ডমিনেন্ট, এবং তোমাদের আমি কয়েকদিন আগে বলেছি যে ইন হাইওয়ে ড্রাইভিং 60% of the energy is lost to overcome the drag resistance. So এটা যদি কমানো যায় তাহলে গাড়ির ফুয়েল কস্ট অনেক কমে যাবে। যে কোনো জিনিসের মুভমেন্ট, মানে যে কোনো মেকানাইজ মুভমেন্ট যেগুলো এনার্জি ইউজ করে মুভ করতে হয় সেগুলোর এনার্জি কস্ট কমে যাবে। আচ্ছা, এয়ারপ্লেনে এর সাথে ক্লাস টাইম শেষ। বলো কি ক্লাস টাইম শেষ হচ্ছে? আধা ঘন্টা হয়েছে তো স্যার, 1:40 বলছে। হ্যাঁ, তো 1টা থেকে 2টা না ক্লাস? হ্যাঁ স্যার, 40 পর্যন্ত স্যার। এইভাবে আগালে তুমি কিছুই করা যাবে না। আচ্ছা শোনো, তোমাদের অ্যাটেন্ডেন্স, তাহলে আজকে হলো গিয়ে 6 নম্বর ক্লাস। তোমাদের ক্লাস হুট করে শেষ হয়ে যাবে স্যার? এভাবেই তো হচ্ছে স্যার সব ক্লাস। এখন কি তোমাদের ক্লাস আছে? না স্যার, ক্লাস নেই স্যার। আপনি নিতে পারেন স্যার আরো 10 মিনিট স্যার। তাহলে আমি একটু 10টা মিনিটই করি, হ্যাঁ? মানে তোমরা কিন্তু খুব বেশি আগাও নাই। আচ্ছা শোনো, বিফোর আই প্রসিড, ওই চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স দিচ্ছ তো? জি স্যার, সবাই দিচ্ছ না? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা আমি একটু ফাস্ট ডে, তাহলে আমি 10 মিনিট নিচ্ছি, হ্যাঁ? শিওর স্যার। ঠিক আছে, প্লিজ, থ্যাংক ইউ। মানে তোমরা একটু পিছায় আছো, আমি তো একটু স্লো যাচ্ছে, এটা স্লোই যাই আমি এই কোর্সটা, মানে এই কোর্সটা একটু অ্যাডভান্স লেভেলের কোর্স, আমি একটু স্লো যাই। আচ্ছা, তাহলে তোমার ড্র্যাগ ফোর্স এবং
লিফট ফোর্স। এরকম ফ্ল্যাট বডি মানে সরি এটা এটা বললাম ফ্যাট না, ফ্যাট বা আসলে ফ্লুইডের ভাষায় এগুলোকে বলা হয় ব্লান্ট বডি, ব্লান্ট, হ্যাঁ, বা ব্লাব বডি, ব্লাব বডি। আর এই যে এইরকম বডি, এই বডিগুলোকে বলা হয় অ্যারোডাইনামিক বডি। হ্যাঁ, অ্যারোডাইনামিক বডি। অ্যারোডাইনামিক বডি কোনগুলো? অ্যারোডাইনামিক বডি হলো গিয়ে যে অবজেক্ট যেদিকে মুভ করতেছে তার নর্মাল ডিরেকশনে এটা একদম পাতলা, থিন, হ্যাঁ, থিন, থিন, মানে the dimension of the body in the normal direction of the object movement is very thin, হ্যাঁ, very thin। এই ধরনের বডিকে বলা হয় অ্যারোডাইনামিক বডি। যেমন এই যে এইটা, হ্যাঁ, এই যে এয়ারফয়েল উইং, তোমার ধরো এদিকে মুভ করতেছে, এই নর্মাল ডিরেকশনে এটা একদম পাতলা থিন বডি। এই ধরনের বডি কিন্তু প্রচুর লিফট এক্সপিরিয়েন্স করে, প্রচুর লিফট এক্সপিরিয়েন্স করে, ড্র্যাগও করে, লিফটও করে। তাহলে এয়ারপ্লেনের ক্ষেত্রে ড্র্যাগ লিফট দুটোই চলে আসে। তাহলে এই যে ড্র্যাগ এবং লিফট, এই দুটোই আসলে একটা বডির হিট ট্রান্সফারে এফেক্ট করে, টেম্পারেচার ডিস্ট্রিবিউশনে এফেক্ট করে, টেম্পারেচার ডিস্ট্রিবিউশনে এফেক্ট করে, এবং অ্যান্ড সো অন, মানে হিট ট্রান্সফার, টেম্পারেচার ডিস্ট্রিবিউশন, ড্র্যাগ, লিফট, এফিসিয়েন্সি, হ্যাঁ, এইগুলো প্রত্যেকটা জিনিসে এই জিনিসগুলো এফেক্ট করে। তাহলে ড্র্যাগ এন্ড লিফট কিভাবে আমরা ডিটারমিন করতে পারি? আমরা যদি শুধু টু বেসিক ফোর্সেস ডিটারমিন করতে পারি, তাহলে আমরা এই ফ্লুইডের টোটাল এফেক্টটাই বের করতে পারি কোনো অবজেক্টের উপরে। হ্যাঁ, যেমন প্রথমটা হলো প্রেসার ডিস্ট্রিবিউশন ওভার দ্য অবজেক্ট সারফেস আর শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন ওভার দ্য অবজেক্ট সারফেস, সিমিলার টু ড্র্যাগ এন্ড লিফটের মতো। তাহলে আমরা যদি একটা গাড়ির উপরে এরকম প্রেসার ডিস্ট্রিবিউশনটা বের করতে পারি, হ্যাঁ, প্রেসার মানে গাড়ির উপরে বিভিন্ন পয়েন্টে প্রেসার কেমন আছে, প্রেসার কেমন আছে, আর যদি আমরা এই গাড়ির শিয়ার স্ট্রেসটা হলো এই গাড়ির এতে শিয়ার স্ট্রেস, এই যে এই এই হ্যাঁ, শিয়ার স্ট্রেস মানে গাড়ির এই বডির চারদিকে যদি মানে প্যারালাল, তোমার প্রেসার ফোর্সটা হলো গিয়ে কোন একটা অবজেক্টের বডিতে মানে সারফেসে এরকম নর্মাল, হ্যাঁ, প্রেসার স্ট্রেস মানে সারফেসের নর্মাল, এটা হলো প্রেসার, প্রেসার, প্রেসার। আর শিয়ার হলো গিয়ে ওই বডির ওয়ালে এরকম, মানে এই যে ড্র্যাগের মতো, হ্যাঁ, বডির ওয়ালে ট্যানজেনশিয়াল মানে প্যারালাল, প্যারালাল, প্যারালাল টু দা বডি ওয়াল, প্যারালাল টু দা বডি ওয়াল। তাহলে আমরা যদি এই দুটো জিনিস বের করতে পারি যে এই ফ্লুইডটা নর্মালি কিভাবে এফেক্ট করতেছে, নর্মাল ডিস্ট্রিবিউশনটা কেমন, আর ফ্লুইডের ট্যানজেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা কেমন, মানে শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা কেমন, এই দুটো বের করতে পারলেই আমরা দ্য টোটাল এফেক্ট অনটু দ্য ফ্লুইড বডি, অনটু দ্য অবজেক্ট, total effect of the fluid onto the solid object we can determine, হ্যাঁ, determine। যেমন এখানে একটা ইয়েতে এয়ারফয়েল উইং, এখানে এই প্রেসার ডিস্ট্রিবিউশনটা দেখানো হলো, হ্যাঁ, প্রেসার ডিস্ট্রিবিউশন, এটা হলো প্রেসার ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, প্রেসার ডিস্ট্রিবিউশনটা যে এয়ারফয়েলের এই জায়গাটায় প্রেসার অনেক কম, একদম নেগেটিভ প্রেসার, মানে প্রেসার উপরের দিকে মানে নেগেটিভ প্রেসার, হ্যাঁ, আর প্রেসার সারফেসের দিকে মানে পজিটিভ প্রেসার। প্রেসার যদি সারফেসের দিকে হয় তাহলে এটা হলো পজিটিভ, হ্যাঁ, পজিটিভ প্রেসার। আর এই যে প্রেসার উপরের দিকে হলে এটাকে আমরা বলি নেগেটিভ প্রেসার, হ্যাঁ, নেগেটিভ প্রেসার। সো উপরের দিকে নেগেটিভ প্রেসার, নিচের দিকে পজিটিভ প্রেসার, এই দুটো মিলে কি হচ্ছে দেখো, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, এইটার রেজাল্টেন্ট, এই যে এইটার রেজাল্টেন্ট প্রেসার যদি হয় এদিকে, আর এইটার রেজাল্টেন্ট প্রেসার যদি হয় ধরো এদিকে, দুটো মিলে টোটাল এফেক্টটা কি, টোটাল এফেক্ট হলো গিয়ে এই পুরো এই যে এই অবজেক্টটাকে তুলে নিয়ে যাওয়া, মানে লিফট জেনারেট করা, হ্যাঁ, লিফট জেনারেট করা। ওকে, তাহলে আমরা এখান থেকে ফার্স্ট ইকুয়েশন, হ্যাঁ, কন্টিনিউটি ইকুয়েশন, এটা 10 মিনিট আসলে এই করা, 10 মিনিট এটা করা সম্ভব না, এটা আমরা নেক্সট ক্লাসেই দেখবো। 10 মিনিটে যেটুকু বলা যায় আমি সেটুকু বলতেছি। সেটা হলো গিয়ে যে আমরা ধরে নিচ্ছি যে এরকম একটা স্পেস, এরকম একটা স্পেস মানে 3D স্পেস, এই যে XYZ 3D স্পেস, 3D স্পেসে আমরা একটা পয়েন্ট, হ্যাঁ, মানে একটা পয়েন্ট, ওই পয়েন্টটাকে আমরা ধরে নিচ্ছি এরকম, মানে বোঝার সুবিধার্থে, হ্যাঁ, কিউবিক শেপের, এটা যে কোনো শেপের হতে পারে, যে কোনো শেপের হতে পারে, বাট বোঝার সুবিধার্থে এটাকে আমরা এরকম কিউবিক শেপে ধরে নিচ্ছি, হ্যাঁ, ধরে নিয়ে এটাই আমার এই যে এটাই আমার সিস্টেম, হ্যাঁ, এটাই আমার সিস্টেম। এই সিস্টেমটা ধরে নিয়ে আমরা পরে সিস্টেম কন্টিনিউটি ইকুয়েশন কি বলে,
যে টোটাল চেঞ্জ ইন দা সিস্টেম মাস্ট বি 0। হ্যাঁ, আচ্ছা এটা আসলে ক্যাপিটাল ডি বাই ক্যাপিটাল টি হবে। হ্যাঁ, ক্যাপিটাল ডি বাই ক্যাপিটাল টি, মাস সিস্টেম ইকুয়ালস টু 0। তাহলে ইউজিং রেনল্ডস ট্রান্সপোর্ট থিওরেম, এই যে তোমাদের একটু আগে যেটা দেখালাম, এটা আসলে এই কন্টিনিউটি ইকুয়েশন কি বলতেছে? কন্টিনিউটি ইকুয়েশন বলতেছে এই কথাটা। হ্যাঁ, এই কথাটা বলতেছে ফর এ কন্ট্রোল ভলিউম, ফর এ কন্ট্রোল ভলিউম। তাহলে এখান থেকে আমরা ওই ইউজ করে আসলে এই কন্টিনিউটি ইকুয়েশনের এক্সপ্রেশন যেটা পাই, দিস ইজ আওয়ার কন্টিনিউটি ইকুয়েশন। হ্যাঁ, দিস ইজ আওয়ার কন্টিনিউটি ইকুয়েশন। এটা হলো শর্ট হ্যান্ড ফর্ম বা ভেক্টর ফর্ম, আর এটা হলো মানে এটা হলো এক্সটেন্ডেড ফর্ম বা জেনারেল ফর্ম। হ্যাঁ, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, কন্টিনিউটি ইকুয়েশন। হ্যাঁ, এটা আমরা নেক্সট ক্লাসে এটার ডেরিভেশনটা দেখব। আমি এই পর্যন্ত আসলাম এই কারণে, জাস্ট একটু দেখানোর জন্য যে এই যে এটা এই কিভাবে সিস্টেম অ্যাপ্রোচ থেকে আমরা মোমেন্টাম মানে কন্টিনিউটি কনজারভেশন অফ মাস বলতেছে আসলে ডি বাই ডিটি মাস মানে চেঞ্জ অফ সিস্টেম ইকুয়ালস টু 0। হ্যাঁ, এটা বলতেছে আমাদের ফিজিক্স এর কথাটা বলতেছে যে একটা সিস্টেমের জন্য এটা হবে। তাহলে ওটাকে আমরা কন্ট্রোল ভলিউমের জন্য এভাবে এক্সপ্রেস করতে পারি। এইভাবে করে অল্প কিছু কথা বলে আমরা এটাকে এরকম এক্সপ্রেশনে নিয়ে আসতে পারি। তাহলে আমাদের এই কোর্সের জন্য মানে হাতে কলমে যখন আমরা অঙ্ক করব তখন আমাদের এই এক্সপ্রেশনটা লাগবে। হ্যাঁ, এক্সপ্রেশনটা লাগবে, দিস ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, সিমিলারলি নেভার স্টোকস ইকুয়েশনও একই জিনিস, ওই এরকমই স্পেস এখানে লেফট হ্যান্ড সাইডে একটা ফোর্স কাজ করতেছে, রাইট হ্যান্ড সাইডে ফোর্স কাজ করতেছে। তারপরে ওইটা আমরা বলতেছি এই যে ফর এ সিস্টেম, এই জিনিসটা। হ্যাঁ, ওইটা পরে কন্ট্রোল ভলিউমে নিয়ে আসতেছি, নিয়ে এসে এখানে এক্সপ্রেশন, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা, এটা কোশ্চেনটা আগের কোশ্চেন, আসলে চেঞ্জ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো তো না? স্যার জি স্যার। ওকে, দেন থ্যাংক ইউ। আমি শেষ করতেছি না? জি স্যার। আচ্ছা, আমি এইগুলো ফাইলগুলো এখনই পাঠিয়ে দিচ্ছি। তোমার যে কি তোমার ইমেল অ্যাড্রেস একটু আমাকে এসএমএস করে দাও নাকি? ও দিছো তো, আমি তো যে একটা ফাইল তো পাঠিয়েছি, তাই না? জি স্যার, আপনি চাইলে স্যার আমাদের ক্লাসরুমও আপলোড করতে পারেন যদি আপনার সুবিধা হয়। ক্লাসরুমে আপলোড করে তো তোমরা পাও নাই। জি স্যার, স্যার আমাকে আপনি মেইল করুন। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।